আমরা উপস্থিত হয়ে গেছি নাট্য দলের গল্পকথার সপ্তম পর্বে। আমরা অত্যন্ত আনন্দিত আজকে আমাদের যে শিল্পীকে আমরা হাতের কাছে পেয়েছি। এক কথায় বলতে গেলে যে আমি ছোটবেলায় যাদের কোলে খেলে মানুষ হয়েছি সেই রকম একটি মানুষের মধ্যে একজন। আমার পিতৃতুল্য, পিতৃস্থানীয় কাকুই বলি আমি, হয়তো লাইভ চলাকালীন কাকুই বলবো। আমাদের এই শিল্পাঞ্চলে যাত্রা শিল্পের প্রসারের জন্য যিনি নিরলস পরিশ্রম করে চলেছেন আজও, বহু সম্মানে ভূষিত, সদা হাস্যমুখ, খুব মজার মানুষ, আমাদের সবার প্রিয় পূর্ণ কাকু শ্রী পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের শিল্পী। কাকু প্রথমে নমস্কার, শুভ সন্ধ্যা। আড্ডা শুরু করি আমরা। আড্ডার মেজাজেই আছি, হাতে চায়ের কাপও আছে, যদিও ফ্যান বন্ধ রাখতে হয়েছে, গরম একটু হচ্ছে, তবে আড্ডা আশা করি খারাপ হবে না। শুরু করা যাক আজকের আড্ডা। কাকু, সবার তো ছোটবেলা থাকে এবং ছোটবেলা নিয়ে সবাই নস্টালজিক থাকে। আমরা তোমার ছোটবেলার কথা একটু শুনতে চাইবো প্রথমে। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আমার অ্যাকচুয়ালি জন্ম হয়েছিল নিউ কেন্দ্রা কলেজে। আমার নিউ কেন্দ্রা, হ্যাঁ। ওই তখন তো এন্ড্রুল গোল্ড কোম্পানি ছিল। আমার বাবা সেখানে চাকরি করতেন। তো আমার জন্মস্থান ওখানেই, লেখাপড়াও ক্লাস 8 অবধি নিউ কেন্দ্রা স্কুল। আচ্ছা। তারপর ইকরা বসন্ত বিজয় হাই স্কুল থেকে আমি ম্যাট্রিক পাস করি। রানিগঞ্জ কলেজে আমার কলেজ লাইফের থেকে আমি এককালে ভালো ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম। সেই সূত্রেই আমার বেঙ্গল কলেজ চাকরি, খেলার সূত্রে। তো আমার কলেজ থেকেই আমি সোজা একদম চাকরিতে চলে যাই। এই যে নাটকের ব্যাপারে, এর মধ্যে ছোটবেলায় আমাদের গান বাজনার পরিবেশ ছিল বাড়িতে। আচ্ছা, হ্যাঁ। আমার বাবা নিজে অভিনয় করতেন, আমার বড়দা শেষদা খুব ভালো গান গাইতেন, মেজদা ভালো তবলচি ছিল। তো মোটামুটি জন্মসূত্রেই বলো আর বাবা মায়ের একটা মানে আশীর্বাদই বলো, সেই আমরা ছোট দুই ভাই বোন, আমরাও গান শিখতাম। আচ্ছা। এই সূত্রে হঠাৎ নিউ কেন্দ্রা গ্রামে একটা বই হয়েছিল যাত্রা। আচ্ছা। এর আগে আমি যাত্রা শুনতাম, কিন্তু বাবা যে অ্যালাউ করতেন। যাত্রার নামটা মনে আছে? হ্যাঁ নিশ্চয়ই, লীলাবসান। আচ্ছা, লীলাবসান যাত্রা হয়েছিল। সেটাতে আমি নির্মাল্য চরিত্রে অভিনয় করেছিলাম। 1994 সাল। 54? হ্যাঁ, মানে এদিকে হলো 34, 34, 54 বছর আগেকার। হ্যাঁ। আচ্ছা, বেশ। তো তখন যেহেতু আমি গান গাইতাম, সেই সূত্রে ওই চরিত্র পাওয়া ছিল। যাই হোক, চরিত্রটা করলাম। করার পরে সবাই খুব বাবা দিতে লাগলো। আমিও ভয়ে ভয়ে, আমার মনে খুব আনন্দ হতো, কিন্তু সেটা প্রকাশ করতে পারতাম না। বাবা খুব একটা পছন্দ করতেন না যে ওই দিক দিয়ে ইয়ে করছেন। তো যাই হোক, অল্প করার পরে এরকম স্কুল থেকেই শুরু হলো আমাদের নিউ কেন্দ্রা কলেজে। ভালো মোটামুটি কিছু উৎসাহী দর্শক ছিলেন যারা থিয়েটার করতেন। তো সেই থিয়েটারও আমি 2-4টা রোল তখন থেকে করতে শুরু করি। আচ্ছা, মানে যাত্রা পাশাপাশি থিয়েটারটাও এলো। আচ্ছা। কেন জানি না, তখন আমার যাত্রা থেকে মনে হলো থিয়েটার থেকে ভালো। সেই সময় কিন্তু থিয়েটারের প্যাশনটা বেশি ছিল। আচ্ছা। কেন আমি এমন সেই সময় একজন মানে ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম, যিনি আমাদের ওয়েলফেয়ার অফিসার ছিলেন, অশোক ঘোষ। আচ্ছা। তিনি খুব ভালো নাট্যকার ছিলেন। আচ্ছা। এবং ভালো অভিনেতা ছিলেন। আচ্ছা। তো তিনি আমাদের ট্রেন করেছিলেন এবং তাতে এমন একটা স্বাদ পেয়েছিলাম, আমার মনে হতো যে যাত্রা থেকে থিয়েটারটাই বেটার। আচ্ছা। তো ক্রমে স্কুল থেকে যখন চাকরিতে ঢুকি, চাকরি সূত্রেই আমরা চলে এলাম আসানসোল পলিটেকনিকে। এই আমার থিয়েটার লাইফ শুরু হলো আসানসোলে আসার পর। তখন কি যাত্রাই ছিল না থিয়েটার ছিল তখন? না, তখন থিয়েটার। আচ্ছা। যাত্রার প্যাশন পরে। আচ্ছা, তো আমরা এবার জানতে চাইবো যে যাত্রাতে কিভাবে, মানে থিয়েটারের যে পথ চলাটা শুরু হলো, সেই থিয়েটারের পথ চলা, যাত্রা আসার আগে চাকরি জীবনের সাথে মিশলো, থিয়েটার সাথে চলছে, এরপর যাত্রাতে আসছে। এবার যাত্রাতে আসার এবারে যাত্রার আসায় প্রথম আমাদের ওখানে মানে নিউ কেন্দ্রাতেই যাত্রায় আমি আসানসোল পলিটেকনিকে পড়তাম। তখন নিউ কেন্দ্রা আসতাম, গ্রামে 2-1টা যাত্রা হতো। ওরা আমাকে বললো, অফার দিল যে হ্যাঁ, ওটা কি মানে নায়ক গায়কের অভিনয় করতো। আচ্ছা। যেহেতু আমি গান গাইতে পারতাম, তো সেখানে ওপেন যাত্রাতে মনে হলো যে তখন ছোটবেলায় যখন করেছিলাম তখন এত
বুঝতে পারতাম না। হুম, 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 হুম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দেখলাম যে এই তো ওপেন দর্শক। এবং থিয়েটারের মঞ্চ তখন অলরেডি কিছু ঘোরা হয়ে গেছে। হ্যাঁ। থিয়েটারের মঞ্চ তখন থিয়েটারে তো একদিক, এ তো চতুর্দিক। চতুর্দিক, হ্যাঁ। আর চতুর্দিক থেকেই যেন কেমন একটা যে এত ফোকাস, এত ইমিডিয়েট রিয়েকশন, কেন জানি না তখন থেকে যাত্রাকে ভালো, সাথে থিয়েটারও চলছিল তখন কিন্তু পাশাপাশি। মনে হলো যাত্রাটা ভালো। আচ্ছা। সেই তখন থেকেই আমার যাত্রায় প্রবেশ। না, একটা কাকু এখন একটা খুব কমন কথা শোনা যায় যে ধরো আমরা যখন থিয়েটার করতে যাই একটু মেলোড্রামাটিক হলেই বা একটু যদি রং চড়ে যায় বলে যাত্রা করিস না। এবার গল্প মানে এটা হয়তো আমার শুনতে খুব একটা খারাপ লাগে, কারণ ছোটবেলায় আমিও যাত্রার পরিবেশেই মানুষ। তো এই যে এই শব্দটা মানে একটা উন্নাসিকতা যেন কাজ করে, মানে যাত্রা শিল্পী, মানে এই যতটা সম্মান একজন থিয়েটার শিল্পী পান ঠিক ততটা সম্মান কিন্তু একটা যাত্রা শিল্পী পান না। না, এইটা কি কোনো করে? হ্যাঁ, অনেক সময় এর জন্য আমি ব্যক্তিগতভাবে খুব দুঃখিত। ব্যক্তিগতভাবে আমি সব জায়গায়, এটা শুধু মানে আমাদের মফস্বলে নয়, আমি কলকাতাতে যেভাবে থিয়েটারের অ্যাক্টর অ্যাক্ট্রেসরা হ্যাঁ, সমাজের স্বীকৃতি পায়, সেইভাবে কিন্তু যাত্রা দলের অভিনেতা অভিনেত্রী তারা স্বীকৃতি এটা এখনো আছে কিন্তু বাবু। এখনো আছে। এটা সত্যি বিরাট যন্ত্রণাদায়ক, কারণ একজন থিয়েটার শিল্পী যে এটা হয়েছিল একটু একটু অদল বদল হয়েছিল। উৎপলদত্ত আসার আগেকালীন আমি বলছি, উৎপলদত্ত যাত্রা আসার পরে যাত্রার ধরনটা চেঞ্জ করে দিয়েছিল। আচ্ছা, ঠিক আছে, তখন এক টাইপের যাত্রা হতো, উঁচু স্বরে হতো, দাপাদাপি বেশি হতো, মানে গলার কাজ বেশি হতো, যেহেতু সেই ইলেকট্রোমিডিয়া ছিল না তখন, মাইক লাইটের ব্যবহার ছিল। সেটা হ্যাঁ জন্য তুমিও যাত্রা করেছো। আমরা যাত্রা করেছো, হ্যাঁ। সেই জন্য লাউড অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ। এই যে তুই কথাটা বললি ওইটারই জবাব, যে অনেক হ্যাঁ। ওটা না, ও তৎকালীন অভিনেতাদের ওই অভ্যাস হয়ে গেছে। ওটা তখন প্রয়োজন ছিল। হ্যাঁ, প্রয়োজনের জন্যই অভ্যাস হয়ে গেছে জোরে জোরে কথা বলা। সে তো আমি বাবার কাছে গল্প শুনেছি যে যাত্রার আসর এবং গ্রিন রুম সেটা মোটামুটি ধরো 30 ফুট গ্যাপ। এই 30 ফুট গ্যাপে বিবেক একটা টিউন ধরে ঢুকছে এবং সেটা মঞ্চেও মাইক নেই। গ্রিন রুমের থেকে যারা যে টিউনটা ধরছে সমস্ত দর্শক শুনছে, এবং তখন দর্শক সংখ্যা কিন্তু হাজারের নিচে নয়। হ্যাঁ, ভালো পালার 1000 জন দর্শক হতো। এখনকার থেকে আগে বেশি হতো। হ্যাঁ, হতোই, কারণ তখন মানে ইলেকট্রোমিডিয়া নেই, আমাদের কিছুই নেই। এন্টারটেনমেন্ট বলতে এইটাই। অ্যাকচুয়ালি কিছুই না, এন্টারটেনমেন্টের অন্যরকম তো আধার ছিল না, আর উৎসব ছিল না। বাৎসরিক এই কলকাতার যাত্রা পার্টিরা সব আসতো। সেটা আমিও কলিয়াতে দেখেছি যে বছরে 7 দিন 8 দিন কোনো গ্রামে দল ছিল তখন। আচ্ছা, হ্যাঁ। তো তখনকার যাত্রা অ্যামেচার মানে খুব হাসাহাসি হতো। তখন অর্ধেক লোক পাঠ মুখস্থ করতো না, আবার অর্ধেক লোক করতো যারা সত্যি সত্যি যাত্রা ভালোবাসতো। তাদের মধ্যে থেকে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী উঠে এসেছিলেন। হ্যাঁ, এখনো মানে সেই সব লোকের নাম চারিদিকে আছে। হ্যাঁ। গ্রামে গঞ্জে আমি মোটামুটি আমার যাত্রা লাইফে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান এই 4টে জেলায় চষে বেরিয়েছি। কিন্তু সেখানে পুরনো অনেক লোক আছে যারা এখন মডার্ন যাত্রাকে পছন্দ করে। তো সেই ক্ষেত্রে আমি বলবো ওটাও একটা যুগ ছিল। তখনকার লোক সেই যাত্রাটাই পছন্দ করতো। হ্যাঁ, তখনকার লোক এখন জন্মালে হয়তো এই যাত্রাটা পছন্দ হতো না, বা তখন প্রয়োজনের খাতিরে ওই অভিনয় প্যাটার্নটাই ওইরকম ছিল। আচ্ছা, সেক্ষেত্রে তবু একটা কথা বলি, আজকে যখন আমরা কোভিডে আক্রান্ত, আমরা যখন সবাই গৃহবন্দী, 50 জনের বেশি আমরা নিয়ে থিয়েটার ওপেন করতে পারছি না, এইরকম জায়গায় দাঁড়িয়ে আমরা প্রসেনিয়াম থেকে বেরিয়ে নন প্রসেনিয়ামে আসছি, বাদল সরকারের দেখানোর পথে হাঁটছি, এগ্রি। কিন্তু আমার যেটা খুব মনে হয় যে এই যে থার্ড থিয়েটারে আতুরঘর কি যাত্রা, যদি সেইভাবে আমরা ভাবি, একদম থার্ড থিয়েটারে দেখছি একদম। আমি খুব শিশির ভাদুরীর আগের ব্যাপারটা হয়তো আমি এত জানি না, হয়তো বইয়ে কোথাও কোথাও পড়েছি জানি মনে নেই। অ্যাকচুয়ালি শিশির ভাদুরী আসার পর থেকে থিয়েটারটা আরো বেশি প্রবল হলো কলকাতার। আগে থিয়েটার শৌখিন হতো, আদরে কোনো জমিদার বাড়িতে, ঠাকুর বাড়ি থিয়েটার, বলি বাড়ি থিয়েটার, ওনারা এসে এই থিয়েটারটাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেটা সম্ভ্রান্ত তৎকালীন সামাজিক যে সম্ভ্রান্ত ব্যক্তি ছিল তারাই বেশি করে ভালোবাসত যাত্রা থিয়েটারে যেমন হয়। আর তখন অ্যামেচার ছিল কি রকম, অ্যামেচার ছিল একদম মেন গ্রামে গঞ্জে হতো, কখনো কেমন কোনো গ্রামে হতো যারা আর্থিক দিক থেকে একটু ভালো ছিল
জমিদার গ্রামে হ্যাঁ, ছিল, ওদের তারা কর আর কি। ন্যায় কর আজ, হ্যাঁ দুর্গা পূজা কর, হ্যাঁ, হ্যাঁ। এইরকম ভাবে তখন যাত্রা, তৎকালীন যাত্রা তো গ্রামে হতোই প্রত্যেক, হ্যাঁ হ্যাঁ। আর তখন থিয়েটারের সিরিয়াস চর্চাটা হয়তো সেই সময় সেইভাবে ছিল। কিন্তু এই গ্রামে গঞ্জেও এখন যেমন থিয়েটারের চর্চা চর্চা হচ্ছে, হচ্ছে, অনেক হ্যাঁ, গ্রামে হ্যাঁ। অনেক জায়গায় থিয়েটার হয়। হুম। তো এখন থিয়েটার কেন, থিয়েটার গ্ল্যামার দিচ্ছে, থিয়েটার চট করে একটা খ্যাতির জায়গায় পৌঁছে যাচ্ছে। কিন্তু কাকু একটা কথা বলো, যেটা যাত্রাতে নেই, যাত্রাতে খালি মিস্টার মিসেস। হ্যাঁ এইটাই বলছি, যে ধরো একটা যাত্রা শিল্পী, তিনি মঞ্চে ঢুকলেন, তিন দিক খোলা মঞ্চ, প্রম্পট তো শোনা তার কোনো জায়গা নেই। কারণ তুমি যদি যে মিউজিক বাজাচ্ছে সে যদি বুঝতে পারে তুমি ভুলে গেছো, সে তোমাকে ঢাকার জন্য আরো জোরে মিউজিক বাজাবে, তারপরে তোমার প্রম্পট শোনার কোনো জায়গা নেই। ইনস্ট্যান্ট তোমাকে কিন্তু পারফর্ম করতে হবে, গাইতে হবে, নাচতে হবে, পুরোটাই। থিয়েটারে কিন্তু সেরকম না। না। থিয়েটারে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড থেকে একটা গান চালিয়ে, মিউজিক চালিয়ে হ্যাঁ, হ্যাঁ। সাপোর্টিং দিতে পারি, কিন্তু যাত্রার ক্ষেত্রে সেটা হয় না। যাত্রা শিল্পটাই তো একদম এত ইনস্ট্যান্ট, মানে তুমি টিভি বলো, সিনেমা বলো, থিয়েটার বলো, থিয়েটারে হয়তো হয় না, কিন্তু সিনেমা বলো, এইটা তো রিটেক হয়, কাট। তাই না? একবার হলে 10 বার হলো। হুম। কিন্তু যাত্রা একটা এমন জায়গা যেখানে একদম ইনস্ট্যান্ট ফিনিশ, ভুল বললেও ঠিক, খারাপ বললেও ভালো, ভালো বললেও খারাপ, যা তুমি বললে সেইটাই ঠিক, সেটাই দর্শকের কাছে, সেইটাই দর্শকের কাছে গেল। মানে বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে একদম। আর ফিরিয়ে আনার কোনো আর জায়গা চিৎকার নেই। করতে তখনই তো চিৎকারটা আসে। হ্যাঁ। যাত্রা মানে আমি কোনো সংলাপ যদি মানে দর্শকের শেষ অব্দি না পৌঁছতে পারি, তার কানে যদি না যায়, হুম, হুম। তাহলে সে বুঝবে কি করে? না, সে দেখবে না। তার কানে পৌঁছানোর জন্য তো আমাদের লাউড চিৎকার যেতে হয়, যেতে হয়। যেটা এখন করা হয় না, যেটা মাইকের মাধ্যমে আমরা করি। আচ্ছা, আমাদের সাথে অনেকেই এসে গেছেন কাকু, একটু একটু হুম। পড়ে নিই। আচ্ছা দেখি, তাপস কাকু লিখছে আছি, হুম। তাপস কাকু লিখছেন আছি। আচ্ছা, প্রদীপ দা আছে, প্রদীপ সাধু, হ্যাঁ। নাট্য সেনা দমহানি, প্রদীপ দার সঙ্গে থাকুন। আচ্ছা, কৃষ্ণেন্দু ঘটক আমাদের ক্যাটাস দা লিখছেন আছি, প্রদীপ সাধু, দিশারি অর্ঘকে ধন্যবাদ, আজকে আমরাও আছি। অনিন্দিতা আছে, অনিন্দিতা দেখছে। আচ্ছা, ক্যাটাস দা, আমি গ্রামে ক্লাস 7-এ পড়ার সময় প্রথম যাত্রা করি, হ্যাজাকের আলোয়, রক্ত দিয়ে লেখা যাত্রা। সাবাস ক্যাটাস দা, সাবাস। রুদ্র আছে, অনেক শুভেচ্ছা। রুদ্র লিখছে সমৃদ্ধ হচ্ছি, দারুণ সঞ্চালনা। অনিন্দিতা লিখছে যাত্রা খুব প্রাণবন্ত, আমিও ছোটবেলায় খুব যাত্রা দেখতাম। হ্যাঁ রে, অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলাটা যাত্রা দেখেই কেটেছে ফেলছি। মানে চিরাকুড়ি, সোদপুর, যে এই যে খনি অঞ্চল, এটা তো একটা সময় মানে টানা 7 দিন কলকাতা টয়লেটে যাত্রা হতো। আমরা সেটাও দেখেছি, আমিও দেখেছি। আমাদের থিয়েটারের প্রচলন তো অ্যাকচুয়ালি আমরা থিয়েটারের প্রচলন উল্টি থেকে পেয়েছি। আচ্ছা, উল্টি তখন তৎকালীন উল্টি ছিল, মানে কি বলবো, একটা সংস্কৃতির আধার। হ্যাঁ পীঠস্থান বলা সব যায়। খেলাধুলো, যাত্রা, থিয়েটার, গান বাজনা, সোশ্যাল ফাংশন, এভরিথিং, হুম। যেটা শিল্পাঞ্চলে হতো না। তুই যেটা বললি সেটা কারেক্ট, যেটা আগে কলিয়ারিতে ফ্রি যাত্রা, হ্যাঁ যাত্রা হতো, হ্যাঁ। এবং 3 দিন 4 দিন, তারপরে একদিন নাচ হতো, একদিন গান হ্যাঁ, অর্কেস্ট্রা হতো। অর্কেস্ট্রা অর্কেস্ট্রা হতো। হতো। তো তখন সেই জন্য যাত্রা সবাই মজে নিত। হ্যাঁ, হ্যাঁ। এটা কি হয়, কোনো গ্রামে যদি ভলিবল খেলা হয়, তো সেই গ্রামের থেকে 10-12টা ছেলে উঠে আসবেই ভলিবল। হুম, হুম। তো যেখানে নাটক, যে গ্রামে নাটকের দল বেশি আছে, থিয়েটারের দল বেশি আছে, সেই গ্রামের থেকে অটোমেটিকলি তো চলে আসে। ছেলে আসবে, স্বাভাবিক স্বাভাবিক। আচ্ছা কাকু, আমরা একটা কথা এবার জিজ্ঞাসা করি। থিয়েটার করতে গেলে আমরা বলে যে থিয়েটার শিখতে হবে, তুমি নাচ জানো, গান জানো, ইত্যাদি। যাত্রার ক্ষেত্রে তো শুনলাম যে তুমি গান শিখেছো, বাকায়দা মানে গুরু রেখে, ওস্তাদ রেখে শিখেছো। যাত্রা গান আমরা শুনবো, কিন্তু ঘটনা হচ্ছে যে আর কি কি দরকার পড়ে, মানে এই যে এই বিশেষ প্রশিক্ষণগুলো যাত্রার ক্ষেত্রে কি কি নেওয়া দরকার? যাত্রার ক্ষেত্রে প্রশিক্ষণটা নেওয়া দরকার। যে কোনো শিল্পীকে, যাত্রা শিল্পী হোক, থিয়েটার শিল্পী হোক, সিনেমা, তাদের তো একটা ব্যাপারে তো শিক্ষা নিতেই হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তাদের গাইড করার মতন, এবং কিছু কিছু পার্টিকুলার জিনিস আছে, যেটা একজন শিল্পী হতে গেলে কি হতে হবে, একজন ভালো শিল্পী হবে। একজন ভালো শিল্পী হলে কি হতে হবে। প্রথম তো সবাই, অনেকে বলে যে আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। ঠিক। কিন্তু এই ব্যাপারটায় আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না। আচ্ছা। কেন, এমন তো ভালো ছেলে আছে যারা ভালো অভিনয় করে, তাদের রং কালো, হ্যাঁ, তারা কি ভালো অভিনেতা হতে পারে না? নিশ্চয়ই। কিন্তু একটা প্রভাব আমাদের হ্যাঁ, প্রথম দিকে আছে, হ্যাঁ, ঠিক। দর্শন। না, সে হয়তো রাজপুত্র পেলো, নাহলে কিন্তু
সবাই তো তুলসী চক্রবর্তী কি খুব ভালো ছিলেন, কিন্তু তৎকালীন মানে বিভব হ্যাঁ, সত্যজিৎ নিজে বলেছেন, যিনি উনি যখন বলে গেছেন অস্কার পেতেন। যে আমার দেখা সর্বশ্রেষ্ঠ অভিনেতা। তো ঠিক। এইগুলো করতে হলে এবারে গুণের যা দরকার ভীষণ ভালো কণ্ঠস্বর, কণ্ঠস্বর বেশ, ইউর ফেসিয়াল এক্সপ্রেশন, ওকে উচ্চারণটা কেমন, উচ্চারণ পরিষ্কার। বাংলা সম্বন্ধে তোমার জ্ঞান কতটুকু, মানে বাংলাই তো আমাদের মিডিয়া। হ্যাঁ হ্যাঁ, তো সুতরাং এই নাটক সম্বন্ধে জানো কি, নাটক সম্বন্ধে কিছুটা কিছুটা পড়াশোনা করতে, কিছুটা পড়াশোনা করতে মানে একটা কথা প্রমাণিত যে যাত্রা একেবারেই না পড়ে হবে না, একদম যাত্রা না শিখে হবে না, যাত্রার জন্য একটা সময় দিতে হবে এবং চর্চা করতে হবে। বেশ, এটা তো গেল যাত্রা অভিনেতার কথা বললে। আমি একটু প্রশ্ন করি এবার, একটু একটু অন্য ধরনের প্রশ্নটাই যাই, যে এই যে তোমার যে সাম্রাজ্য, যেখানে তুমি অধীশ্বর সম্রাট আলমগীর, আমরা আলমগীরের ছবি দেখলাম, সেই এই যে এই মানে কি বলবো ঘরানাটা, এবার উত্তরসূরি কি পাচ্ছ যাদের হাতে এটাকে সমর্পণ করা যেতে পারে? এক কথায় না, না না কেন দাদু? বলি যাত্রা, যাত্রার কথা বলছে, আমি কিন্তু থিয়েটার, আমি যাত্রার কথা বলছি। আমি যাত্রার কথা বলছি যে কেন যেন আমরা সেরকম ভাবে উত্তরসূরি খুঁজে পাওয়ার চেষ্টা করছি না। আমাদের নিজের কিছু দৈন্যতা আছে, নিজের কিছু দুর্বলতা আছে, আমরা ছেলেদিকে টানতে পারছি না। আচ্ছা, এবারে নতুন প্রজন্মকে যতদিন তুমি তোমার কাছে না টানবে, তাদের অ্যাট্রাকশন যদি আমার শিল্পের প্রতি না থাকে, তারা আসবে না। যেও দু চারজন আসছে, কিন্তু তারা জানি না কিসের জন্য বেশি দিন থাকতে পারছে না। না, এইটাতে কাকু একটা কথা দেখো, আজকের যে সামাজিক পরিস্থিতি বা আর্থিক পরিস্থিতি, এটাও কিছুটা দায়ী। কিছুটা দায়ী, একদম কিছুটা সামাজিক, দায়ী। একদম সামাজিক মানে পরিস্থিতি তো দায়ী। এই যে তুমি বললে আর্থিক ক্ষেত্রে অনেক ছেলেকে আমি দেখেছি, আমার নিজের হাতে কিছু তৈরি ছেলে, কিন্তু তারা সেটা কন্টিনিউ করতে পারবে না বিকজ অফ দিস ফিনান্সিয়াল কন্ডিশন। কারণ সত্যি কথাই তো, তাদের তো পেট চালানোর জন্য কিছু একটা করতে হবে, তাদের সংসার চালাতে হবে। হ্যাঁ, এবার একটা কথা তো সত্যি কথাই যে সোদপুর গ্রাম আসানসোল থেকে অনেকটাই দূর, আর ওখানে সোদপুর গ্রামে ইসিএল ছাড়া তো অন্য কোনো অর্গানাইজেশন নেই। এবারে গ্রামাঞ্চলের চেয়ে শিল্পাঞ্চলের সুবিধাটা কি, শিল্পাঞ্চলে যেসব ছেলেদের নিয়ে আমরা করি তারা প্রায় চাকরিতে এগিয়ে হ্যাঁ মেন। হ্যাঁ, তো সেই জন্য সবাইকে একসাথে পাই, কারণ চাকরিতে তারা এগিয়ে, তাদের ওই দিকটার চিন্তা চিন্তা থাকে। করতে হবে। এবারে তুই যে বললে একটা উত্তরসূরি আমার কথা যে আমি আর মানে নতুন প্রজন্ম থেকে কিছু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, উত্তরসূরি তো ডেফিনেটলি আছে, সে তো কোনো আছেই না এর না, মধ্যে ওই শিল্পাঞ্চলে- দ্বিতীয় পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে খুঁজে পাচ্ছ কিনা, প্রশ্নটা হলো এইখানে। যার হাতে ব্যাটনটা তুমি দিতে পারো, বিশ্বাস করো। সেরকম আছে ছেলে, এরকম যে নেই তা না, আমারই নিজে হাতে গড়া আছে। তারা এখন নিয়ে যাবে, তাদের শারীরিক অবস্থা কেমন থাকবে, তারা ঠিক মতন সবারই সময় আছে, অনেক ছেলেই আছে আমার না, আমার আশা নিজের আশা তাহলে আছে, যে- আশা তো নিশ্চয়ই আছে। হ্যাঁ। মানে এই শিল্পটা মরে যাওয়ার শিল্প নয়। আছে, এখনো পর্যন্ত আমার চোখের সামনে 10-12 ছেলে আছে যারা ভালো। না দেখো, পরবর্তী প্রজন্মকে এই যে নিয়ে যাওয়ার এত বছরের একটা ঐতিহ্য, এর এর মানে যাত্রার বিরুদ্ধে বহু কনস্পিরেসি হয়েছে। থিয়েটার এসছে, গ্রুপ থিয়েটার এসছে, সিনেমা এসছে, এখন মাল্টিপ্লেক্স, মোবাইল, সবার হাতে হাতে মোবাইল, এখন আমরা সিনেমা দেখছি, আমাদের এন্টারটেনমেন্টের রসদ খুঁজে নিচ্ছি, কিন্তু তাও যাত্রা শিল্প মরেনি। না। আজও মানে আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, যেটা আসানসোলের 3টে জায়গায় যাত্রা কিন্তু রেগুলার মানে নিয়ম মেনে হয়। তাহলে এটা মরে যাওয়ার শিল্প নয়, বা এটা হারিয়ে যাওয়ার শিল্প নয়। কোনোদিনই যাবে না যাত্রা। আচ্ছা, এটাই শুনতে চাইছিলাম। কিন্তু কোনোদিনই মরে যাবে না। হ্যাঁ, যাত্রা এই টিম করে জ্বলবে, দাবানল না হোক, প্রদীপের শিখাটা চলবে। কিন্তু দেখবি এক সময় আসবে হয়তো, আমরা হয়তো তখন থাকবো না, তখন দেখবি যাত্রা আরেকটু ভালোভাবে পাস হচ্ছে। না দেখো, একটা জিনিস আমার খুব ব্যক্তিগতভাবে মনে হয়, তুমি যদি বর্তমান হিন্দি সিনেমা দেখো, আমি বলিউডের কথা বলছি, যেগুলো কমার্শিয়াল ফিল্ম, এর সাথে যাত্রার একটা অদ্ভুত মিল আছে। এবং আমার যেটা মনে হয় যেন যাত্রার রিফরমেটিং রূপ যেন ওইখানে আমরা রিফ্লেক্ট করছি। ওখানে হয়তো আর্থিক ইয়েটা বেশি। না, ওইটা আমি না, যাত্রা কমার্শিয়াল হয়েছে ঠিক। আগে যাত্রা কমার্শিয়াল হয়েছে, তার একটা কারণ হলো এই ইলেকট্রনিক মিডিয়া। আচ্ছা, ঠিক আছে, এবং দর্শকদের রুচি। দর্শক খাচ্ছে বলেই তো কমার্শিয়াল হয়েছে। কমার্শিয়াল হয়েছে, রাইট। দর্শক যদি না খেত তাহলে তো এটা হ্যাঁ, কম হতো না। হতো না, ঠিক। আচ্ছা, দ্বিতীয় কথা কাহিনী।
কাহিনী বড্ড অভাব। আচ্ছা, মানে একটা রিটোল গল্পকে যে উপস্থাপন করার যে মজা, থিয়েটারের মধ্যে যে গল্পটা আছে, যে সাসপেন্সিভ থটটা আছে, সেটা তো এখনকার যাত্রা যারা লিখছেন তাদের মধ্যে নেই। তারা একটা যাত্রায়, তুই লক্ষ্য করেছিস, যাত্রায় একটা বই করছে তার আগে একটা প্রস্তাবনা হয়। প্রস্তাবনাটা এমন ভাবে উনি তৈরি করলেন যে গোটা বইয়ের সাসপেন্সটাকে চলে গেল। আচ্ছা, ওকে, মানে দর্শকের কাছে আর কিছু রইলো না যেটা জন্য অপেক্ষা। থিয়েটারের যে সাসপেন্সটা থাকে, তুই এখনই অন্য নাটক বললাম, আমি পথ নাটক, অন্য নাটক, এগুলো কিন্তু যাত্রারই ভাঙা ফর্ম। একদম। ওকে, ওকে, এই যে আমরা পথ নাটক, এগুলো কি? এগুলো তো যাত্রারই ফর্ম, ওপেন মঞ্চ, চারিদিকে লোক, আমরা চারিদিকে এবং আমার কোনো সেট ব্যবহার হচ্ছে না। ইমাজিন যেমন 17 মিনিটে 10 মিনিটে একটা অন্য নাটক শেষ হয়ে যায়। তো ওটা কি? ওটা চায়ের দোকানে বসে বসে নাটক। ঠিক, তুই আর আমি গল্প করছি, এখানে চায়ের দোকানে ওরা শুয়ে আছে, আমরা একটা অন্য নাটক করে দিলাম। এগুলো তো ওখান থেকে এসেছে। সুতরাং যাত্রা ফেলনা নয়, না ফেলে দেওয়া। এই যে যাত্রা মানে গ্রামাঞ্চলে এখনো কিন্তু শহরাঞ্চলের থেকে গ্রামাঞ্চলে যাত্রা অনেক বেশি। আচ্ছা, স্পেশালি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং বর্ধমানের কিছু কাটোয়ার দিকটা প্রচুর যাত্রা হয়। ওদের এই দুর্গা পূজা, কালী পুজো, মেদিনীপুরে কত যাত্রা হয়। হ্যাঁ, এমনি বেসিক্যালি আমাদের যাত্রা শিল্পীরা মেদিনীপুর থেকেই মোটামুটি অনেক যাত্রা আমাদের আগের তুলনায়, ধর আগে অন্তত, আগে আমার জ্ঞান দেখেছি আমি 17টা 16টা যখন আমরা ছোট ছিলাম, এখন যাত্রা, এখন বোধহয় 80টা যাত্রা খালি কলকাতায়, অন্তত 40টা 42টা দল মেদিনীপুরে। তাহলে 120টা দল তো কাজ করছে আমাদের যাত্রা যে তাহলে মরে যাওয়ার সেটা তো আমি মানতে পারছি না। ঠিকই। আচ্ছা, আর কে আছে দেখি। ভালো লাগছে আলোচনা, সবাইকে অভিনন্দন। রঞ্জন গঙ্গোপাধ্যায় আছে, রঞ্জন দা প্রোগ্রাম নেবেন, অনেক শুভেচ্ছা রইল দাদা, আপনি অবশ্যই আমাদের প্রোগ্রাম নেবেন। সুবীর আছে, শুভ সন্ধ্যা, অনেক ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ সুবীর, সাথে থাকো। আর আপনাদের কাছে আমাদের অনুরোধ, এটাকে একটু শেয়ার করে দেবেন। আমি একটু শেয়ার করে দিই, একটু সময় চেয়ে নিচ্ছি, আমি একটু শেয়ার করে দিই, তাহলে সবাই দেখতে পাবেন, আমার বন্ধুরাও। হ্যাঁ, আচ্ছা কাকু, এবার একটু অন্যদিকে যাই, একটু গান শুনি না, অনেকক্ষণ ধরে গানের কথা হচ্ছিল, তো যাত্রারই গান শুনি একটা। আমি যেমন তোমার কাছে পালকি ভাঙা বউ করেছিলাম। পালকি ভাঙা বউ তো করেছিল, ওটা তো অত পুরনো নয়। হ্যাঁ, আমি আরো পুরনো। বেশ, মামাটি মানুষ, ঠিক আছে। ভৈরব বাবুর লেখা এটা না? ভৈরব বাবুর লেখা, শুধু লেখা নয়, ভৈরব বাবুর যত অমৃত ছিল সব ওই বই আছে। মামাটি মানুষ। আমি আমার লাইফে এত সুন্দর যাত্রা পালা, আমি মানে গল্প আমি মানে আজ অব্দি করিনি। আর মানে কাহিনী বলো, তার বিন্যাস, ওরিয়েন্টেশন অফ দি ক্যারেক্টার, মানে সিচুয়েশন, ফ্লোটিং অফ সিচুয়েশন, মানে পাঞ্চিং অফ সংস, আবহ সঙ্গীত, মানে কি নাই মানে ওতে একটা ছোট্ট চরিত্র। যেমন একটা কথা মনে হচ্ছে, এখন সবাই বলে না যে এটা কিন্তু আউট অফ দি ওয়ে, তো যদি তুই পারমিশন দিস। হ্যাঁ, আমি অনেক ছেলেরাই বলে, কিন্তু আমাদের এই ছোট রোল, এতটুকু রোল কি দেবো, এতটুকু রোল কি গাল ভরা রোল চাই, তা নয়। যাত্রা ইজ কালেকটিভ গেম, যাত্রা ইজ নট এ ইন্ডিভিজুয়াল গেম। আমরা বড় বড় পার্ট নিয়ে 3 জন ছেলে করে নিলাম, বাকি যারা পুলিশ, যারা দারোয়ান, ইভেন যারা সিপাহীর পার্ট করছে, হয়তো পুলিশ অফিসারের সঙ্গে যাচ্ছে, তাদের হয়তো তুই দেখলি আমরা 3 জনে যাচ্ছে, ওকে বন্দি কর, ও তো কোনোদিন রিহার্সাল করেনি যে সিপাহী সেজছে, ওর জায়গায় ওকে বন্দি করে। এবার সিনটা কত ফ্লপ হলো, একদম সবাই হাসতে লাগলো, একদম। তো সিনটার যে গভীরতা ছিল, সেটা শেষ হয়ে গেল। এর একটা সিম্পল এক্সাম্পল, এটা ডাইরেক্টরের দেখা উচিত, চালক মহাশয় সব জিনিসই দেখা উচিত। যেমন ছোট ক্যারেক্টারকে ওর সাথে না জোগাতে পারলে তো সম্মিলনতে গেম হবে না। মাংসটা কত টাকা কেজি আমার বলতে, এখন 650 টাকা মাংস। তো মাংসটাকে ভালোভাবে রান্না করতে হলে 2% নুন তো দিতেই হবে। রাইট, এক্স্যাক্টলি। তুই যদি নুন না পাঁচ করিস তো মাংসটা স্বাদ হবে না। তো ঠিক
জুতো বড় তুমি কথা 10,000 টাকা যদি কেন, তার জন্য পালিশ করতে হবে তো তোমাকে। তো সেই কাজগুলো তো পরিচালনা করতে হবে। একদম, এবং একদম। অ্যামেচার পার্টিতে আমাদের গ্রামাঞ্চলে বেশিরভাগই ছোট ছোট ক্যারেক্টার ধ্যান দেয়। হ্যাঁ। ও তোরা মুখস্থ করলে না, হ্যাঁ। মুখস্থ করে না। আরে মুখস্থ করলেই অভিনয় হয়ে যায়। আরে অভিনয়ের সঙ্গে তোমার অনেক কিছু পাঁচ আছে। একদম। তোমার বডি ল্যাঙ্গুয়েজ থেকে ফেসিয়াল এক্সপ্রেশন, আই এক্সপ্রেশন, আলো। হাসি, আলো, মাইক কিভাবে তোমরা নেবে, তবে না তো ওইগুলো মানুষের মশলা। ওই নুন, ছোট নুন, মাংসটা তো ক্যারেক্টার। হ্যাঁ সে তো মঞ্চের উপরে উঠে দাঁড়িয়ে এটা তো আছে character। কিন্তু ওকে সাপোর্ট এই করছে না, মশলাগুলো দেওয়ার জন্য তবে না তো ওইটা ঠিক মতো সেইটাকে হবে। দাঁড়াবে। হ্যাঁ বাঁশটাকে পুঁততে গেলে কতটা এই ওরিয়েন্টেশন বৈদব বাবু যে এই মামাটি মানুষের করে গেছেন না, যে প্রতিটা ক্যারেক্টারকে একটা শুনি, একটা গান শুনি। আচ্ছা যাই হোক, ওটা একটা এমনি বিভাগ গেছে। গাইবা যে এবারে বলছিস তো এখন এই বয়সে। না সেটা সেগুলো সব কমপ্লিমেন্ট করবো কিন্তু গাইতে তো একটু হবে। আচ্ছা যাই হোক, তাইলে একটু অল্প সময় অল্প 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 অল্প। ওই মা মাটি মানুষ বইয়ে একটা চরিত্র আছে মাতুন বাগদি। হুম এবারে মাতুন বাগদি হচ্ছে যে হিরোইন তার দাদু। হুম সে একটু নেশা করে। মদ্যপান করে হ্যাঁ। এবং তার নাতনির সঙ্গে একটু ফষ্টি নষ্টি করে কখনো কখনো, যেটা দাদু দাদু যেটা হয়। নেচার। তো ওরা অরিজিনাল কাস্ট জেলি আচ্ছা। বাগদি যেহেতু সেই জন্য গৌরব এটাকে এত সুন্দর ওরিয়েন্টেশন মানে এঁকেছেন চরিত্রটা। তো তার একটা সংলাপ বলি, সে ভৈরব ভোর হয়ে এই সন্ধ্যাবেলা হচ্ছে, সন্ধ্যাবেলায় ও কাঁধে জাল নিয়ে খালুই নিয়ে বেরিয়েছে, বেরিয়ে সঙ্গে ওর এর সাথে দেখা, মানে ওদের মোড়ল যুধিষ্ঠির মোড়ল। আচ্ছা, হ্যাঁ। বুঝেছো, জমিদার বাবুর মোড়ল আর কি। হুম। তো যুধিষ্ঠিরের সঙ্গে দেখা হয়েছে, যুধিষ্ঠির মুখে বলছে, তো হ্যাঁ গো কোথায় যাবে, কোথায় এখন যাচ্ছ এই সন্ধ্যেবেলা? তো এই মাতুন বাগদি আমি নিজে করেছি যখন, বাহ। তখন কিন্তু আমি ভৈরববাবু যে ভাষাতে লিখেছিলেন সেই ভাষাটা না করে আমি গ্রামের ভাষায় আচ্ছা, আমাদের সেটা আমার বুঝতে নিজের সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো উনি যখন জিজ্ঞেস করছেন যে মোড়ল এই সন্ধ্যাবেলায় কোথায় যাচ্ছ, কোথায় যাবো আনিয়া, এই সন্ধ্যাবেলায় যাচ্ছি, এই দেখি ক্যানেলে যদি কিছু মাছ টাছ চুনা টুনা পাওয়া যায়, বুঝতেই পারছেন তো। তো হ্যাঁ গো মোড়ল, শুনলাম এবারে জমিদার বাবু নাকি দুর্গা প্রতিমা আনছে, দুর্গা পূজা হবে এগুলা। তো হ্যাঁ জমিদার বাবুকে বলো কেন যে ভালো করে একবার একটা ঝুমুর দল নিয়ে আসতে। তখন ওই নাতিনিটা বলছে মরণ, মরণ তোদের আর কি, তোরা তো আজকালকার রেডিওর গান শুনে আর সারা টিভির গান শুনে মাইতে গেছিস, আর আমাদের আমলে মরল মনে আছে কি? সেই যোগ সেই যে পুর থেকে এসেছিল সেই কবি, কি গানটা গেয়েছিল মনটা এখনো ডবক ডবক করছে। তো হ্যাঁ গো মোড়ল দু চার করে শুনবি, এখনো মনে আছে। হোক তাহলে জালটাকে দাঁড়াও, নামাইতে দাও জালটাকে, ধরছি তাইলে এই দেখবি। বলি শুন গো ধনী চাঁদ বদলি যাসনে যমুনায়, হেথায় আছে চিকন কালা দেখা পাবি না, হায় হায় দেখা পাবি না। শুন গো ধনী চাঁদ বদলি যাসনে যমুনায়, হেথায় আছে চিকন কালা দেখা পাবি না, হায় হায় দেখা পাবি না। মরণ, হ্যাঁ মরণ। গায়ের কাপড় খুলে যখন নামবি জলে, তখনই তো বাজবে বাঁশি কদম গাছের ডালে। গায়ের কাপড় খুলে যখন নামবি জলে, তখনই তো বাজবে বাঁশি কদম গাছের ডালে। চোখে চোখে কইবে কথা, চোখে চোখে কইবে কথা, হাসবে মধুর হাসি। শুন 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 তাকুর কুড় তাকুর কুড় তাকুর কুড় তাকুর কুড়, বাজার যাবি চালতা খাবি পয়সা পাবি।
মাছটা খাবি পয়সা পাবি, দিনে তিনি কেটে দেবে তার তোর মা রেঁধেছে পুঁই শাক, দিনে তিনি কেটে দেবে তার তোর মা রেঁধেছে পুঁই শাক। গুগুলি ঝুনুকে ঝা, গুগুলি ঝুনুকে ঝা, গুগুলি ঝুনুকে ঝা। সাধু সাধু সাধু। কাকু এটা কত বছর আগে করেছে? এটা আমি অ্যাকচুয়ালি মামাটি মানুষ বইটাতে তিনটে রোল করেছি। আচ্ছা, এককালে শিব ঠাকুর করতাম, হ্যাঁ মেন ক্যারেক্টার। তারপরে ভিলেন মহিমাউলি করতাম। মহিমাঙ্গুলি করেছে? মহিমাঙ্গুলি দেখিনি, শিব ঠাকুরটা দেখেছি। শিব ঠাকুর তো দেখেছি চলে। হ্যাঁ। আর পরবর্তীকালে মাতন বাতি, আচ্ছা জগদীপ, আচ্ছা, মানে মামাটি মানুষ চার পাঁচটা ক্যারেক্টার করা আছে। আচ্ছা, এইরকম যে কাকু আমাদের যেমন যে সময় একটা যাত্রা চল ছিল, সে সময় বীণা দাশগুপ্ত, ত্রিদীপ ঘোষ, সেরকম বিখ্যাত মানুষেরা যাত্রা করেছেন, তাদের সাথে কারোর সাথে ব্যক্তিগত পরিচয় ছিল? ও সবারই সাথে, যাদের নাম করলি সবারই সাথেই আমার একটু গল্প শুনি। আগে আমি যখন সোদপুরে থাকতাম, তোর মনে আছে কিনা শৈলেন্দা জানে আর কি, আমি বিনা পিছিয়ে তোমার ওরা আমার বাড়িতে এদিকে শো করতে এলে বিনা আসতো, ত্রিদীপ আসতো, ইন্দ্র আসতো, বিন্দু ভট্টাচার্য আসতো, মধু ভট্টাচার্য আসতো, স্বপ্না, তারপরে জয়শ্রী, রুমা দাশগুপ্ত, চম্পা হালদার, এরা সবাই আসতো, বহু রাজু বড়ুয়া। এদের সাথে কোনো কোনো স্মৃতি, যদি একটু কোনো গল্প, মজার গল্প? এদের সঙ্গে মজার গল্প বলতে, এদের সঙ্গে মজার গল্প বলতে কি আর সব শোনাবো, ওদের সঙ্গে সবাই আমাকে খুব শ্রদ্ধা করতো। হ্যাঁ, সবাই দাদা বলতো, এটা আমি জানি। এবং কিন্তু দাদা বলতো, কিন্তু তার মধ্যেও খুব দু একজন ছিল এধার ওধার লোক, যেমন ইন্দ্র খুব পিছনে লাগতো, বিনয় দাও আমার পিছনে লাগতো, মধু ভট্টাচার্য স্বপ্নার বর, আচ্ছা, হ্যাঁ। স্বপ্না সেন, ও তো আসতো, ও তো এখনো আসে, তো এখনো তুহিনা এরা সব আসতো, প্রতিদিনই এরা সব আসতো, নানা রকম কাকুর সঙ্গে ঝামেলা, আর কি আর খাবো, আজকে আমাদের যাত্রা নয় যে এখানেই থাকবো, এই সব খুব মানে ঘরের ব্যাপার বলতে একদম ঘরোয়া, এখন পর্যন্ত সবাই ঘরোয়া সব। এখনো কাকু, যেমন আমরা এখন একটা নাম খুব শুনি, অনল কাকুলি। হ্যাঁ, এদের যে যাত্রার প্যাটার্ন, এদের কিন্তু আবার একটু অন্যরকম প্যাটার্নে কাজ করছেন এনারা। তো এদের সাথে বীণা দাশগুপ্ত বা ত্রিদীপ ঘোষ বা ইন্দ্র লাহিড়ী, এদের যে ব্যাপারটা, দেখো এদের তুমি যদি এইভাবে এইভাবে তো তুলনা করা যায় না, আমি ওটা বলছি না। বীণা দাশগুপ্তই ছিলেন, বুঝলেন, তার কোনো যেমন মানে না, উনি তো আনপ্যারালাল। তেমনি তার সঙ্গে আমি নিশ্চয়ই না, আমি সেটা বলছি না, আমি বলছি যে এরা ঘরানাটা, শোনো, তখনকার যাত্রার ঘরানা, এখন তো জানি যে যাত্রা এখন অনেক মডার্ন হয়ে গেছে, থিয়েটার ভাব এসে গেছে, হিস্টোরিক্যাল বইও হয় না, ঐতিহাসিক বইও হয় না, ইন এ সেন্স পাবলিক খায় না, আচ্ছা সেই জন্য হয় না। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় কথা, দলে খুব ভালো ভালো সব ছেলেরাই তো নেই। হ্যাঁ, এটাও একটা ব্যাপার। হয়তো এই যে মানে আমাদের সিনেমা জগৎ থেকে, টেলিভিশন জগৎ থেকে যেসব শিল্পী, হ্যাঁ, এই প্রসঙ্গটা ছিল, এই প্রশ্নটা আবার আছে যে যারা এসেছেন তারা সবাই নিজের নিজের জায়গায় স্বনাম হ্যাঁ কৃতি, তারা প্রত্যেকে। কিন্তু যারা যাত্রা দল চালায়, তারা তাদেরকে হয়তো হিরো হিরোইনকে দুটোকে নিলে তাদের অনেক টাকার খরচা হয়ে যায়, সেই জন্য তারা আর বড় বড় শিল্পীকে তাদের কাছে রাখতে পারে। তো ইন এ সেন্স হয়ে যাচ্ছে, তখন কাহিনীটাও চেঞ্জ হয়ে যায় যাত্রা, মানে ওই দুটো ক্যারেক্টারকে না, সেটা অনল কাকুলির ক্ষেত্রে হয়। তুমি যদি দেখবে ওই দুটো ক্যারেক্টারকে নিয়ে ঘটনা বলছে, যেহেতু ওরা জানে যে আমরা দুজনই দলটাকে নিয়ে আসি, আমাদের দুজনের নামই দল বিক্রি হবে, তো সুতরাং ওরা তো নিজের মতো করবেই, এবং ভালোই করে ওরা, ভালো, আমি খারাপ বলছি না, হ্যাঁ, তবুও মানে এখন ঘোষ যেমন উনি নেগেটিভ ক্যারেক্টার ভালো করতেন, এবং সবচেয়ে ভগবানের দয়ায় অপূর্ব জিনিস তার কাছে ছিল কণ্ঠ। আমি বাবু, এই যে আমার একটা কথা বলার ছিল, আমি তোমাকে যেটা বলছিলাম যে একটু বেশি হলে সবাই বলে না যাত্রা হচ্ছে, আমি কিন্তু ত্রিদীপ বাবুকে কখনো যাত্রার মধ্যে চিৎকার করতে দেখি না, অথচ উনি ভিলেন করছেন। এখানে যেমন ভিলেনের একটা অদ্ভুত মানে ছাপ থাকে, হাহা করে হাসবে, মানে হ্যাঁ মানে মানে যে মঞ্চে যাকে দেখলে লোকে গালাগাল দেবে সেই রকম জায়গায়, কিন্তু তিনি কোথাও হাহা করে হাসছেন না, কেবলমাত্র পজিশন চেঞ্জ করছেন, চোখ দিয়ে কথা বলছেন, এবং খুব শান্ত কথা বলে যাচ্ছেন। কথা ওনার মানে কণ্ঠস্বরের যে মডুলেশন ছিল না,
না সেটা তো কাকু কোথা দেখো থেকে কোথায় নামিয়ে নিয়ে আসতেন। তা তুমি যদি সেটাই বলো, আমরা তোমার মনে আছে আমরা যেটা করেছিলাম আমাদের উৎপল দত্তের সন্ন্যাসী তরবারি, সন্ন্যাসী তরবারি যখন উৎপল দত্ত নিজে ডিরেকশন দিচ্ছেন, গৌতম সাধুকা করছেন ক্যাপ্টেন ব্রেনেল। এই যে ক্যাপ্টেন ব্রেনেলের যে অ্যাপিয়ারেন্স, ইন্দ্র রাখেন, আর গৌতম সাধুকা একটা কি ক্যারেক্টার করতেন মনে, ওটা আমার জানা নেই, বলে গেছে স্মৃতিতে নেই। তো ওই যে অ্যাপিয়ারেন্স, কিন্তু দেখো ওটাও কিন্তু উৎপলবাবু যখন করছেন তো থিয়েট্রিক ফর্মেই করছেন, কিন্তু ওই যে তোমার ক্যাপ্টেন রেনেলের সাথে যে দ্বন্দ্ব বা যে ঝগড়া বা দেবী চৌধুরীর ওই যে উপস্থিতি, এটা কিন্তু কোথাও অতি নাটকীয় তো মনে হয়নি আমাদের। সব থেকে মজার ব্যাপার, এত বছর পরেও যখন কল্লোল অনুষ্ঠিত হচ্ছে আবার, তখনও কিন্তু লোক দেখতে যাচ্ছে। একদম এতে কিন্তু অতি নাটকীয় কোথাও লাগছে না মানুষ। সন্ন্যাসী তরবারি তো অনেকবার অনেক নাইটই করে, হ্যাঁ আমিও করেছি সাকসেসফুল নাইট। হ্যাঁ এখানে এখানে ওই ঘরে মানে আমার সবচেয়ে বেশি প্রাইজ আমি সন্ন্যাসী তরবারি পেয়েছিলাম। আচ্ছা আমার টিম আর কি, হ্যাঁ সবাই গানের শুরুগুলো মনে হয় তোমার ছিল না? সব ঘন ঘন গর্জনে ডাকে, ওটা শূন্য মৃত্যু। জানিস তো ওটা শূন্য মৃত্যু। তো তখনকার যে নাটকের কাহিনী, এখনকার যাত্রার যে কাহিনী আমার ঠিক পছন্দ হয় না। হ্যাঁ মানে আর এই যে তুই বললি টেবিল শিল্পী, এদের যাত্রা ঠিক আছে, ওদের নামে হয়তো দল বিক্রি হচ্ছে, কিন্তু যাত্রাটা সেইভাবে হচ্ছে না, হ্যাঁ এইটাই প্রশ্ন ছিল কাকু, যে বহু নামি দামি শিল্পী কিন্তু যাত্রার মঞ্চে পা রেখেছেন। আমি মানে রূপা গাঙ্গুলি থেকে বলতে পারি, রূপা গাঙ্গুলি, পাপিয়া অধিকারী, সাহেব চট্টোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, এরাও এসছেন, কিন্তু এদের আগমন বা এটা কি যাত্রা শিল্পকে সমৃদ্ধ করেছে? না, কিছু কিছু লোক এসেছিল তো ডেফিনেটলি, যারা সমৃদ্ধ করেছে সন্তু, যাত্রা। অনুপ কুমার, সন্তু খুবই সন্তু, ভালো অনুপ কুমার আমার দেখা যেগুলো বলছে, অনেক দিনই ছিলেন। হ্যাঁ আর এখনো যারা বর্তমান যুগের তুই যা কথা বললি, যেমন অমিত আছে, হ্যাঁ। আমার অনল আছে, অনলের সঙ্গে তো আমার খুবই মানে ভদ্র খুব পড়াশোনা করে, খুব পড়াশোনা, এবং আমার সঙ্গে খুবই ভালো যোগাযোগ আছে ওনার দুজনের সঙ্গে। আর এই তো সেদিন দিদি নম্বর ওয়ানে এসেছিল, আচ্ছা তো এই রোমিও আছে, অমিত কান্তি আছে, এদের সঙ্গে ভালো আলাপ আছে আমার, ভালো সম্পর্ক আছে আমার। তো এরা নিজের জায়গায় ঠিক আছে, এবারে তাদেরকে যতটুকু দেওয়া হবে তারাই করছে। হ্যাঁ, এবং তার মধ্যেই যদি মনে করো ও প্রতিদ্বন্দ্বিতা করে দর্শকের মন ভোলাতে পারে, তাহলে তো প্রোডাকশন। একটা সময় যখন আমাদের মনে পড়ে কুমার কৌশিক, ভীষণ ক্রেজ ছিল ভদ্রলোকের, উনি ওই বাইকার রাস্তায় তোমার গাড়ি, স্টেজে গাড়িও তুলেছেন, অসুবিধা নেই ঠিক আছে, তোমার স্টেজে বাইক তুলেছেন, একটা দড়ি দিয়ে স্টেজে নেমেছেন, এগুলো স্টান্ট ছিল, কিন্তু তখন কিন্তু মানুষ এগুলো নিয়েছে, না নেওয়া নয়। ওই তো বলছি আমি, এইটাই ব্যাপার, মানে যেটা গ্রহণযোগ্য সেটা তখনকার ঊনবিংশ শতাব্দীর দর্শক সেই লোকদের পছন্দ করতো। বিংশ শতাব্দীর প্রথম আমরা কিছু লোককে পছন্দ করতাম, আবার ঠিক একবিংশ শতাব্দীতে যে এসছে এখনো তো যাত্রাতে ধরো সন্তকে প্রচুর ভাবে লোক নিয়েছে। অনল কাকুলি এখন দেখতে লোকে পাগল হয়ে যায়, সত্যি ঠিক কি না? সবাই ভালো, অমিত কান্তিও খুব ভালো রোল করে, এই রোমিও চৌধুরী ভালো রোল করে, রাজু বড়ুয়া কত সুন্দর নিজের জায়গায়, কত সুন্দর ওনার মানে পাবলিক প্রচন্ড খায়। আমি দেখেছি তো মানে যাত্রা দেখার একটা নেশা আছে বলেই দেখেছি। জিনিস তো মনে রাখতে হবে, সবাই কিন্তু আমাদের মতো অপেশাদার তো নয়। হ্যাঁ, আমরা যেমন যাত্রাকে ভালোবেসে চারিদিকে ঘুরে বেড়ে যাত্রাটাকে বুস্ট আপ করার জন্য, যে পুরনো লোক শিল্পটাকে যেন আরো এগিয়ে নিয়ে যেতে পারে ছেলেরা আমাদের অবর্তমানে। কিন্তু তারা যে যাত্রা এসছেন, তারা তো মানে আমি স্পষ্ট কথা বলছি, তারা তো নিজের প্রফেশন, তো প্রফেশনটাকে সুন্দর করতে হলে তো নিজেকে সুন্দর করতেই হবে। এবং আমি যে দলে আছি, সেই দলটা যদি অর্ডারই না পেল, বায়নাই না পেল, তাহলে আমার সেই দলে কি থাকলো? ঠিক, আমি এত টাকা দিয়ে মালিক আমাকে কিনছি। আচ্ছা, আমাদের সাথে আরো এসেছে দেবযানী, আচ্ছা বিনীতা আছে, মানে আমাদের বাপিদার মেয়ে। ও আচ্ছা, বিনীতা আছে, মৌ আছে, ধন্যবাদ অর্ঘদা এবং দিশারি বারপুর, এত সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। অনেক আগে ছেলেরা মেয়ের চরিত্রে অভিনয় করতেন। আচ্ছা, এইটা কিন্তু একটা ভালো প্রশ্ন। না, এটা আবার একটা আমার ব্যক্তিগত ব্যাপার আছে, আমার বাবা কিন্তু ফিমেল চরিত্রে অভিনয় করতেন, দেখেছি। আচ্ছা, সেইটা সম্পর্কে একটু শুনবো। বলছে মৌ, ঠিক আছে মৌ, আমরা চেষ্টা করছি। বিনীতা লিখতে, জেঠু অনেকদিন
যাওয়া হয়নি, খুব ভালো লাগছে আজ দেখে আর কথা শুনে। আমি রিয়া, নিয়ামতপুরে। ভীষণ ভীষণ ভালো লাগছে আজ তোমাকে আর অর্ঘ্য কাকুকে একসাথে দেখে। তুই ভালো থাকিস বেটা। বাপের মেয়ে। হ্যাঁ, বাপির কাদার মেয়ে। আচ্ছা, হ্যাঁ, এটা একটু কাকু বলো, এটা যখন এসছে কথাটা কি? যে আগেকার দিনে তো মহিলারা যারা যখন আসছেন আর কি, মহিলা চরিত্র তো তখন সেইভাবে আসতো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি একটুখানি যারা পুরুষ চরিত্র মহিলা সেজে অভিনয় করতেন, যেমন এখন আমরা চপল ভাদুড়ি দেখছি, যাকে আমরা নাটকেও দেখলাম, তার ওই উপস্থিতিটা চপল ভাদুড়ি এসছে। সেই রকম সময় তো তুমি নাটক করছো বা যাত্রা করছো যারা, হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, আমি যখন থেকে যাত্রা শুরু করি তখন ফিমেল ছিল না, দু একজন ছিল। জ্যোৎস্না দত্ত প্রথম এসেছিলেন। আচ্ছা। তার আগে তো মানে কলকাতার দলেও পুরুষরাই অভিনয় করতো। মেয়েদের অভিনয় করতো। তার মধ্যে ছবি রানী, যে আমার দেখা মানে তুই বুঝতেই পারবি না এই ছেলে পাঠ করছে না মেয়ে। কণ্ঠস্বর থেকে আরম্ভ করে এক্সপ্রেশন থেকে এভরি শতদল। এই যে যিনি এখন করছে, নাম করলে এখনই কি নাম জানি, চপল ভাদুড়ি। এই যে মানে দুর্দান্ত, এই মানে কোনো অরিজিনাল মেয়েদের সঙ্গে টক্কর দিতে পারতাম না। আমি নিজে চপল ভাদুড়ি দেখেছি, মানে অসাধারণ, মানে ভদ্রমহিলা যে এরকম করে তাকালেন না যে কাকু। জ্যোৎস্না দত্ত, আমি একটা বই আমার মনে পড়ছে না, আমি অনেক ছোট ছিলাম তখন। জ্যোৎস্না দত্তর সঙ্গে একজন মানে মেল ফিমেল করছেন, মানে তুই বুঝতেই পারবি না জ্যোৎস্না দত্তর সঙ্গে পাঠ করছে। সোনাই দিঘি না এরকম কোনো একটা বই হবে, আমার ঠিক মনে নেই। তো তারা খুব বিশাল নাম করেছিল, কিন্তু ওই নাম কিন্তু আমাদের এইদিকেও ছিল। আচ্ছা, তোর মনে আছে কিনা জানি না, ডিপিএসে তখন যাত্রা হতো, চেনাপুরিতেও আমরা যাত্রা করতাম। তখন ধীরেন্দা বলে একজন, এখানে ডিপিএসে চাকরি করতেন, উনি ফিমেলের রানী টানি পাঠ খুব ভালো। তো ওনাকে ওর ফিগারটাও ছিল এরকম, কণ্ঠস্বরও একটু নিয়ে নিচ্ছিল, তো ভালো। আমার জীবনে কয়েকজন মেল ফিমেল ছিল যারা এত সুন্দর অভিনয় করেছে যে তুই মানে বুঝতেই পারবি না যে তারা মেল না ফিমেল। আবার কিছু কিছু ক্ষেত্রে কোনো কোনো গ্রামে ফিমেল নিয়ে খুব অস্বস্তিতে পড়তে হয়েছে। কিরকম? মানে মেল ফিমেল মানে হলো কমিক রোল, ওটা কারো সারিয়ে দিতে খুলে যাচ্ছে, কারো অভিনয় করতে করতে, যেটা স্বাভাবিক আর কি, হতেই পারে এই জায়গাটা। সেই বিড়ম্বনাটাকে কিভাবে তাহলে ওভারকাম করতে হাসতো সবাই, আবার চুলটা নিয়ে এমনি হয়ে যাচ্ছে। এই নিয়ে একটা ছোট্ট ঘটনা বলছি, 10 মিনিটে। যে এক জায়গায় অ্যামেচারের তখন মজাটা এত ভালো ছিল যে আমি এক জায়গায় যাত্রা শুনতে গেছি। আচ্ছা, জায়গার নামটা আমি উল্লেখ করছি, ঠিক আছে? গেছি, ওখানে একটা ঐতিহাসিক বই হতে হতে দুইজন অভিনেতা তরোয়াল নিয়ে যুদ্ধ করছে, ঠিক আছে? খুব যুদ্ধ করছে একদম। তখন তো সেই মিউজিক ছিল, ঝাঁঝা ডাক বাজতো, ঢোল বাজতো আর কি। আচ্ছা, তো ওদের ঢোল বাজছে, একজন করতে করতে উনি করে মেরেছে জোরে, ও তরোয়ালটা বেঁকে গেছে। আচ্ছা, তখন ও হঠাৎ করে বলছে দাঁড়া, আমি তরোয়ালটা সিধা করে দিয়ে চেয়ারের উপরে পাটা রেখে আগে তরোয়ালটা সিধা করে নিয়ে তারপরে এবার চালাতো। এই মজা। আচ্ছা, এই মেল ফিমেলের কথাই বলছি। মেল ফিমেলে আমার দেখা, একদম নিজের চোখে দেখায় চুল খোলার ব্যাপারটা বলি। এবারে আমাদের এক দিদি পাঠ করতো, পিসি আর কি। আমি তখন স্টেজে দাঁড়িয়ে আর কি, আমিও পাঠ করছি, আমারই বড়দিন পাঠ করছি। তার পাঠ করতে করতে মানে আমার ছেলের সঙ্গে তার এমন বাদানুবাদ হচ্ছে যে সে রেগে এমনি ঝটকা থেকে যা চুল খুলে বেরিয়ে গেছে, বাসায় চুল খুলে গেছে কি, ও সেই চুলটা নিয়ে চলে গেছে। এই অনেক মজার গল্প আছে। যাত্রা মানে তখনকার যুগে যাত্রা একটা আনন্দ ছিল। এখনকার যেমন এত সিরিয়াসলি দেখি আমরা যাত্রা, কিন্তু তখন মানে ওই আনন্দটাই যেন মনে হয় যাত্রা সিনে পাঞ্চিং একটা কমেডি শো থাকবেই, একটা দুটো কমেডি এখনো আছে। এখন যে সব কমেডিরা আছে কিন্তু এটা বড় মানে কি বলে খুব লো গ্রেডটা ঠিক নাই, ওইটাই না। এবার কাকু একটা কথা, তুই আমাকে একটা বল, আমি কারোর সঙ্গে কারোর তুলনা করছি না, কিন্তু বাধ্য হচ্ছে। যেমন তুলসী চক্রবর্তী, মনো ব্যানার্জিও কমেডিয়ান ছিল, ঠিক আছে? কাঞ্চন মল্লিকও কমেডিয়ান, ঠিক আছে? ওনারা নিজের জায়গায়
একদম 100% ঠিক। হুম, কাঞ্চন মল্লিকও নিজের জায়গায় 100% ঠিক। ঠিক। কিন্তু তখনকার দর্শকের রুচি এখনকার দর্শকের রুচি পাল্টে গেছে। একদম একদম ওই অ্যাকচুয়ালি দেখো যখন ভানু বন্দ্যোপাধ্যায় স্ক্রিনে এলেন বা অনুপ কুমার স্ক্রিনে এলেন, দর্শক কিন্তু প্রস্তুত হয়ে গেল হাসার জন্য। একদম। এবার উনি যদি শুধু তাকালেন তাতেই দর্শক হাসতো। একদম অনুপ কুমারকে দেখতো, ওটাই বলছি। ওখানে বসে হ্যাঁ হয় এই যে এক্সপ্রেশন ওনার মুখে, এবং যখন উনি উচ্চারণ করতেন, ও একটা সবচেয়ে স্পেশালিটি ছিল, উনি যখন উচ্চারণ করতেন খোলা মুখ উচ্চারণ, হ্যাঁ জ ওপেন হতো ওনার। খুব সুন্দর অভিনয়। তুই মানে 70 থেকে দেখ, হ্যাঁ। ছোট বাবু থেকে আরম্ভ করে ওনার যে কোনো কমেডি রোল, ওই কমেডি আর এখনকার কমেডি তফাৎ। উৎপল দত্তেরও কমেডি তুমি দেখো না, যখন উৎপল সূক্ষ্মতা। এখনকার কেন বলছি আমি হয়তো ওরা যারা যারা কাঞ্চন মল্লিক যিনি আছেন, তাকে ওই জনতা এক্সপ্রেসে যেমন দেখাচ্ছে আজকাল ডাইরেক্টর তাকে তাই ভাবে, হ্যাঁ তাকে আর চেঞ্জ করছে না কিন্তু। যেমন একজন অভিনেতাকে আমি ব্যক্তিগতভাবে এখনো দেখছি যে কমেডি অভিনয় করেন। খরাজ? না না না, পাতলা মতন, রুদনি? না রে, তো প্রসেনজিতের সঙ্গে প্রায় বই, ও সুভাষিস। সুভাষিস বাবু, দুর্দান্ত অভিনেতা, দুর্দান্ত অভিনেতা। আমরা খালি কি দেখেছি কমেডি, হ্যাঁ। ডাইরেক্টর যেমন ভাবে ওনার ছবি এঁকে দিয়েছে, উনি করতে বাধ্য হ্যাঁ হয়েছে। হ্যাঁ ওনার নিজের জায়গা, নিজের ঠিক আছে। আমি ওনার থিয়েটার দেখেছি, আমি বিসর্জন আরে ও দেখেছি ওনার। থিয়েটার কি, ও তুই সিনেমাই দেখবি ওর খালি ক্যারেক্টার। হ্যাঁ এটা আমি এর আগে বীরেন্দ্র কিশোর ভদ্রপুর একটা করলেন উনি, ওটা দেখেছি। রিসেন্টলি একটা সিরিয়ালও করছেন উনি, 6টা 6:30 থেকে। এর আগে একটা সিরিয়াল করেছিল, সিরিয়াস অভিনেতা এত ভালো। হ্যাঁ অদ্ভুত। ব্রহ্মাজানের যে ভিলেনটা করেছে কাকু, ব্রহ্মাজানের ভিলেন অসাধারণ অভিনয় করেছে। তো আমরা যেমন ভাতা দেখি, এক্স্যাক্টলি এটা ডিরেক্টরিয়াল মিডিয়া ডিরেক্টর যেভাবে নেবেন। আচ্ছা হ্যাঁ, আর একটা গানের অনুরোধ এসছে, বুঝলে কাকু, গানের অনুরোধ এসছে। আচ্ছা আবাদা লিখছেন, বাবলি রানীও ছিলেন, হ্যাঁ। ছবি রানী, পুতুল রানী, বাবলি রানী। হ্যাঁ। আবাদা দিচ্ছেন ইয়েতে, বা আবাদার সাথে দেখো। আচ্ছা কাকু এবার একটু একটু অন্যভাবে প্রশ্নটাই চাই। ভালো নাট্যকর্মীর গুণ তো আমরা শুনলাম, একজন ভালো ডিরেক্টর, তুমি যেহেতু পরিচালক, বহুদিনের পরিচালক, একজন পরিচালকের কাছ থেকে তুমি কি কি গুণ আছো? পরিচালকের প্রথম কাজ 3টাই ঠিক করা, মালাটাকে গাঁথা। কোন বাগান থেকে তুলতে হবে, যদি পরিচালকের নিজের টিম হ্যাঁ। কেন পরিচালকের নিজের টিম হলে সে নিজের সাজিয়ে করতে পারে। এখানে এর বাগান ওর বাগান থেকে নিলে সেই ফুলগুলো নিয়ে এবার ফুলটা পুরো এক সূত্রে গাঁথলো, গাঁথার পরে তাদেরকে বোঝাতে হবে যে কেন কি করতে আমরা চাইছি এই আমি। চাইছি, এটা তোমরা সবাই আগ্রহী। আমিও এখন যেখানে যাই, যে তোমার আমাকে দেখে পছন্দ হচ্ছে কি, তোমরা সবাই কালেক্টিভলি চাইছো কি হ্যাঁ যে এই বইটাই হোক, হোক, এক্স্যাক্টলি। এই কাহিনী নিয়ে এই নিয়ে আমাকে যদি কাহিনী হয় তো আমি তো আগে দেখবো কাহিনী, কিন্তু কাহিনীটা বেশ করবো কারো উপরে, যে আমার যেসব ফুল আছে তার উপরে তার আমরা গলায় বাস্তব। মালাটা পরাবো, সেই হিসাবে আমাকে করতে হবে। তো একজন পরিচালকের ভালো ছেলে দরকার, তাদের মধ্যে উৎসাহ জাগাতে পারবে, যাতে যাত্রাটাকে আমি তার ভেতরে ঢুকাতে পারি, যে চরিত্রে অভিনয় করছে সেই চরিত্রটাকে যাই তার ভেতরে অ্যাবজর্ব করতে পারবে। আর তাদের মধ্যে কিছু গুণ থাকা দরকার, সেই গুণগুলোকে বার বার করে আনতে হবে, এক্স্যাক্টলি। আমাকে সেই ওই ইয়েটাকে মানে খুঁড়ে খনি থেকে। একদম। আচ্ছা কাকু, কাকু, যে ফুল দিয়ে আমি মালা গাঁথলাম সেই ফুলের গন্ধটাকে টেনে বার করে শহরের মধ্যে ছড়িয়ে দিতে হবে, এটা ঘটনা। আচ্ছা কাকু এবার একটা কথা বলি, সুরকার পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়, সুরকার পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি গান আমরা শুনতে চাইছি। তোমার সুর করা, আমার নিজের সুর করা। সন্তুর একটা বই, আমার নাম মনে পড়ছে না, ওটাতে একটা গান আছে, ওই গানটা আমি প্রায় বই আমি নিজেই শুরু করি, কিন্তু গান এখন কিছু কিছু
লেখকরা বই লিখছেন হুম। তাতে কিছু প্রচলিত গানও দেওয়া থাকে। আচ্ছা। তো সেগুলো লেখকের না এখন কাকু আমি একটা মানে ধারা দেখছি, ধরো ওই সিনেমার গান যেগুলো প্রচলিত গান ওইগুলোকে ঢুকিয়ে দিয়ে না হ্যাঁ। মানে পার করে দেয় আর কি যাচ্ছে। হ্যাঁ। মানে প্রেমের সিকোয়েন্স এলে কে প্রথম কাছে এসেছি। আমি একটু 1 মিনিট আগে কিছু বলতে পারি? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। এবারে গানের ব্যাপারটা হলো কি, গানটাকে নাটকটাকে সমৃদ্ধ করার জন্য গান, হুম, গানটাকে ভালো করার জন্য নাটক তো নয়, নিশ্চয়ই। ঠিক কি না? আমি নিশ্চয়ই। গানটাকে ডেকোরেট, নাটককে ডেকোরেট করার করার জন্য জন্য গানটাকে ইউজ করছি। সিনটাকে আমার ঠিক ঠিক ধরার জন্য, হ্যাঁ। তো গানটা সেই রকম সিকোয়েন্স অনুযায়ী গানের কথাগুলো হবে তবে তো। হুম, হুম, হুম। কেউ কাঁদছে সেখানে যদি হাসির গান দেওয়া না। হয়, সেটা হ্যাঁ। তো সেইটা আমি দেখি নিজে ব্যক্তিগতভাবে। আচ্ছা। এবং সব পরিচালককে অনুরোধ করবো যে আননেসেসারি যে কোনো চরিত্রের মুখে গান দিয়ে গান হ্যাঁ সেই সিকোয়েন্সটাকে দয়া করে এখন নষ্ট তো করবেন আবার না। অদ্ভুত হয়েছে একটা নিয়ম, মানে ভিলেন চরিত্র সে গান গাইছে। সবাই চাইছে গান। মানে অদ্ভুত ব্যাপার, আমি এটা বুঝি না। এবার গান জানুক চান আমি। হ্যাঁ অরণ্যের বাগদত্তা বলে একটা বই, হ্যাঁ শঙ্কু মুখার্জি। হ্যাঁ ওটা একটা চরিত্র ছিল, তো সেই চরিত্রে একটা গান ছিল হিরো মুখে। হুম, হুম, হুম। তাদের হিরো হিরোইনের একটু বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে, তারপরে যখন আবার ভুল বোঝাবুঝি হয়ে যাওয়ার পরে কাছে আসছে, তখন হিরো বলছে আর কি যে তুমি কি আমাকে ভুলে যাবে? আমার কথা একবারও চিন্তা করবে না, আমার তো একটা কথাও তুমি শুনবে না। তো তখন হিরোইন গানের মাধ্যমে বলছে যে আমি গান পেতে শুনবো, যা শোনাবো তুমি। সেই গানটা আমি নিজেই শুরু করেছিলাম। শুনবো। অল্প একটু। হ্যাঁ একটুই হোক। কাকু একটু দাঁড়াও, ইয়েটা করছি। হটস্পট থাকবে রেকর্ড নিলে যাবো। যাবো। হুম হুম চলো। যা শোনাবে কতদিন শুনিনি আমি কান পেতে শুনব, যা শোনাবে কতদিন শুনিনি সাধু সাধু। তুমি হাত ধরে নিয়ে চলো, ছেড়ে যেতে সেই আমি কান পেতে শুনব, যা শোনাবে কতদিন শুনিনি কণ্ঠ। আহা क्या बात। আচ্ছা কাকু একটা কথা এবার বলি, রাজনৈতিক যাত্রা একসময় খুব প্রচলিত ছিল। হ্যাঁ, যেটা আমাদের ওই মুকুন্দর চক্রবর্তীর সময় থেকে রাজনৈতিক যাত্রা বা দেশাত্মবোধক যাত্রা এবং বহু যাত্রা সেই সময় ব্যান করেন ইংরেজ সরকার। তো এখন যে যাত্রা আসছে বা এখন যে আমরা যাত্রার ধারণা দেখতে যাচ্ছি, সেটা রাজনৈতিক যাত্রাকে এখন হওয়া উচিত বা এখন হচ্ছে না, এরকম কেন, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারছি না কেন হচ্ছে না। এখন যেখানে হওয়া খুব জরুরি। খুবই জরুরি। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক, লোক সংস্কৃতি, মানে যাত্রা বলো যে কোনো মাধ্যমে কাছে আসা উচিত রাজনৈতিক পটভূমিকা নিয়ে। একদম একদম। আগে হয়নি, নীলদর্পণ হয়নি, হ্যাঁ অবশ্যই। সন্ন্যাসী তরবারি হয়নি, এগুলো ছিল না। নিশ্চয়ই। দিল্লি চলো ছিল, দিল্লি চলো, বিনয় বাদল দিনে। বিনয় বাদল দিনের ছিল না। এখন কেন হচ্ছে না? না, এখন এখন কি পালাটাটা কোথাও ভয় পাচ্ছেন? একদম নিশ্চয়ই পাবলিক খাবে না হয়তো, কিংবা কেউ হয়তো কোনো রাষ্ট্রযন্ত্র রসে পড়ারও হয়তো রসে পড়ে হতে পারে, হতে পারে। হতে পারে। এখন নাটক যিনি লিখবেন, তার কলম কি লিখবে সে তো দর্শক বলে দেবে না, একেবারে তার নিজের চিন্তাটা।
তো তিনি কি চরিত্র করবেন, কি চরিত্র ভাবে, কোন জিনিসটা তিনি ফোটাতে চাইছেন। অবশ্যই। কিন্তু দেখো এই যে সামাজিক অবক্ষয় তো একটা হচ্ছেই, একদম। তার এগেনস্টে কিন্তু এই পালাগারদের কলম ধরাটা বাঞ্ছনীয়, মানে আমরাও আশা করবো তাই। আমাকে বলবো যে পুরো আমরা যারা কমার্শিয়াল সিনেমা করছে, যারা কমার্শিয়াল নাটক করছে, যাত্রা করছে, তাদের তো আমরা দোষ দিতে পারি না। না। তারা নিজের প্রফেশনের জন্য করছে এবং খুব ভালো করছে, হ্যাঁ, 100 তাদের নিজের জায়গা দে আর ভেরি ভেরি গুড। কিন্তু আমার কথা হচ্ছে তাদের সাথে সাথেও যেমন প্রসেনজিতের বই চলছে, জিতের বই চলছে, দেবের বই চলছে, আবার সাথে সাথে ছোট্ট টেলিফিল্ম হচ্ছে এবং বড় বড় ফিল্ম হচ্ছে। এই কাল না পরশু একটা তোকে বলছিলাম গোত্র বলে, মানে অদ্ভুত সিনেমা, তার থিমটাও কত ভালো। এই যে হ্যাঁ, সেটা রাজনৈতিক কিছু জিনিস তো ওখানে আছে। আমরা যে এতদিন এই যে আমরা যে কোনো, আমি হিন্দু আমি মুসলমান, এই যে ধর্ম নিয়ে মাতামাতি, এটা তো ঠিক নয়। সুতরাং লেখকদের এগিয়ে আসা উচিত, তাদের কাহিনী আমরা চাইছি যে আমাদেরকে দেখা। গোত্র একটা এমন একটা সিন আছে যেখানে খরাজদা আসছে ভোট খেতে, আর পরিবেশন করছে, পরিবেশন করছে একটা মুসলমান ছেলে। হ্যাঁ, তো তখন উনি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছে যে আগ্রায় সবাই কৃষ্ণ সেজে সাজে না ইয়ের দিনে, জন্মাষ্টমীর দিনে। তো সেই এগুলো কিছু কিছু ছোঁয়া তো আছেই, কিন্তু বোল্ডলি ছোঁয়া তো নেই। বিনয় বাদল দীনেশের মতো, সন্ন্যাসী তরবারির মতো, বা নীল দর্পণ, মানে সেই সময় ঝড় দিল্লি চলো, এখন তো হচ্ছে না। সেই সময় পালাকাটা যে সাহসটা দেখিয়েছিলেন বুক ঠুকে, এখনকার হয়তো পালাকাটা যে সাহসটা দেখাতে পারছে, অনেক কারণেই হতে পারে, অনেক কারণেই হতে পারে, কিন্তু তবু হওয়াটা বাধ্য। অ্যাকচুয়ালি আমরা চাই। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। ঠাকুর যদি বলেছেন যে এটা লোকশিক্ষার আধার, শিক্ষার, তাহলে তো নিশ্চয়ই এর পরিপ্রেক্ষিতে লেখকদের আসা উচিত, অবশ্যই আসা উচিত, অবশ্যই আসা উচিত। আমরা কাকু মোটামুটি শেষ পর্যায়ে এসে গেছি। একটা সংলাপ শুনবো, আর তীরের তরবারের ঘন ঘন গর্জনে ডাকে ওটি তোমার সুর, ওটা আমি জানি সন্ন্যাসী তরবারি, ওইটি দিয়ে আমরা শেষ করবো আমাদের আজকের অনুষ্ঠান। কিন্তু তার আগে একটা যাত্রা সংলাপ অবশ্যই শুনবো। হ্যাঁ, অনেকক্ষণ পড়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। বৌমা তোমার পায়ে নমস্কার। হ্যাঁ, এটাও আমার করা যাত্রা। বসুদেবের চরিত্র একজন এক্স পুলিশ অফিসার, সে তার বড় ছেলে পুত্র সন্তান হয়ে মারা গেল। সেটা সে বৌমত কমপ্লেন চাইছে। তো সেই জন্য মহাত্মীর কাছ থেকে একটা বাচ্চা যে কোনোটাই আসুক কাহিনীর মাধ্যমে এলো, সেই বাচ্চাটাকে নিয়ে বৌমাকে দিল। তখন যে স্নেহ নিয়ে, আদর নিয়ে, যে স্বপ্ন নিয়ে বৌমাকে দিতে যাচ্ছে, বৌমা কিন্তু সেটা উল্টো যে আপনার এই কাপড়ে বউ ছুঁয়েছেন, ইয়ে করেছেন, খুব অবহেলা নিয়ে ছেলে আসছে, ছেলে ওকে তুমি আদর করো না, না ঠিক আছে। তখন সেইখানে ও চলে যাচ্ছে, তখন ও লাস্টে একটা গিয়ে দিয়ে যাচ্ছে, এই নো তোমার নাতি। নাতি আমার সবকে দেবে বাতি, কিন্তু আসল নাতি কোথায়? কেউ কি জানে এর পরিচয়? বৌমা, শুধুমাত্র তোমাকে, তোমার জন্য আমি আর পূর্ণ এই মারণ খেলায় পা দিয়েছি। যেদিন সব জানাজানি হবে, যেদিন এর আসল মা
তোমার মতো নকল মায়ের কাছ থেকে একে কেড়ে নিয়ে যাবে। আমি একটা কথা বলবো, একটা কথা ছেলেকে শুনতে পাবো না, না। আসছিস? আস্তে আস্তে কি দাদুর মতো পুলিশ অফিসার, ঠিক তো? তাহলে এমনি খুব একটা নাম তোর নাম দিলাম অঞ্জন। তুইও হইলি তোর এই বুড়ো দাদুর মতো সাচ্চা পুলিশ অফিসার। শেষের মুখামুখি প্রায় আমরা। আরো কজন বন্ধু আমাদের সাথে এসেছেন। সুবেদ লিখছে খুবই সুন্দর আলোচনা, যথেষ্ট উপভোগ্য। আচ্ছা, সুব্রত রয়, প্রণাম আমাদের সবার গুরুদেব, সদ্যগ্রামের। আচ্ছা, তাপস কাকু লিখছেন বাহ বেশ ভালো। আচ্ছা, আরো অনেকের কমেন্ট আছে, আমি হয়তো মিস করে গেলাম, আমাকে একটু ক্ষমা করবেন, আমি তো সবকটা দেখতে পেলাম না। হ্যাঁ, আচ্ছা, যেমন মনোমুগ্ধকর আড্ডা লিখছেন শেখর, সাথে থেকে শেখর। প্রগতি লিখছে আহা কি সুন্দর উপস্থাপনা। রঞ্জনবাবু লিখেছিলেন, উনি আছেন এখনো। যাকে কাকলি দেবনাথ আছে, কাকলি দেখছে। প্রদীপ কাকু আছে, প্রদীপ চ্যাটার্জি দেখছেন। আচ্ছা বেশ, আমরা প্রায় শেষের মুখে। বিদায় জানাবার আগে কাকুর সুর করা উৎপল দত্তের একটি বিখ্যাত যাত্রাপালা সন্ন্যাসীর তরবারি, এক বিখ্যাত গান। এখন হয়তো আমাদের এই গানটা খুব প্রাসঙ্গিক, আমাদের এখন সবাইকে যুদ্ধ করতে হবে, আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি, আমাদের এই করোনা পরিস্থিতি সবার বিরুদ্ধেই হয়তো সেই যুদ্ধ ঘোষণা করবো আমরা। তা কাকু ওইটা দিয়ে আমরা শেষ করি। ঘন ঘন গর্জনে ডাকে শত্রুর কামান। আমিও চেষ্টা করবো, দু একটা চেষ্টা করছি। হ্যাঁ, মোটামুটি মনে আছে। ঘন ঘন গর্জনে ডাকে শত্রুর কামান, প্রতিধ্বনি তার জাগায় বিমান। আমরা চলেছি শুনি তার আহ্বান, মৃত্যুর পথে মরণের পথে হয়েছে আহ্বান। আমি না, আমি বলবো আমার কথাগুলো মনে থাকে। ঘন ঘন গর্জনে ডাকে শত্রুর কামান, প্রতিধ্বনি তার বাবায় বিমান। ঘন ঘন গর্জনে ডাকে শত্রুর কামান, প্রতিধ্বনি তার বাবায় বিমান। আমরা চলেছি শুনে তার আহ্বান, মরণের পথে মৃত্যুর পথে হইছে আগুয়ান। ঘন গর্জনে ডাকে শত্রুর কামান, প্রতিধ্বনি তার বাবায় বিমান। ঘন ঘন গর্জনে ডাকে শত্রুর কামান, প্রতিধ্বনি তার কাপায় বিমান। আমরা স্বাভাবিক, সেটা স্বাভাবিক। আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান। যারা সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকের অনুষ্ঠান কোনোভাবে মিস করলেন তাদের বলে রাখি, আমি একটু বলবো। হ্যাঁ নিশ্চয়ই। দিশারির অফিসিয়াল ফেসবুক পেজের পাশাপাশি দিশারি অফিসিয়াল বলে একটি ইউটিউব চ্যানেলও আছে, আপনারা সেখানে আপলোড দেখতে পাবেন। আমরা কাকুর কথা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। নমস্কার। প্রথমে ধন্যবাদ জানাই দিশারিকে, যাদের চেষ্টায় আমার মতন একজন নগণ্য ব্যক্তিত্বের অনেক দিনের স্বাদ একটা পূরণ হয়েছে, লোকের সামনে পৌঁছতে পেরেছি। কিন্তু তার আসল মূল কাঠিয়ে উঠবো আমার পুত্র সমাজ এবং যারা এসেছেন, কি নাম তোমার? সোমনাথ আর দীপঙ্কর আছে। সোমনাথ আর দীপঙ্করকে অনেক অনেক ধন্যবাদ, আমার অনেক অনেক শুভেচ্ছা আশীর্বাদ। যারা আপনারা দেখলেন তারা ভালো থাকুন, সবাইকে যাত্রা যেন ভালো থাকুক। আমরা তো কয়েকদিন পরে আর থাকবো না, তারপরে দেখবেন যাত্রা যেন বেঁচে থাকে। গ্রামাঞ্চলে, গ্রামে গঞ্জে সব জায়গায় যেন যাত্রা ছড়িয়ে পড়ে। আর যাত্রার মধ্যে রাজনীতি আনবেন না, যাত্রার মধ্যে রাজনীতি আনবেন না, যাত্রার মধ্যে রাজনীতি আনবেন না। ভালো থাকুন, সবাইকে নিয়ে ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ। আমরা ছিলাম এতক্ষণ পূর্ণ কাকুর সাথে। আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কাকু। আমরা খুব শিগগিরই আবার আপনাকে মঞ্চে দেখতে পাবো, এটাই আশা রাখছি।
Thank you.